অবসরপ্রাপ্ত বা সেনাবাহিনীর অফিসাররা মিলে একটা সমিতি করে জলসিঁড়ি আবাসন একটা আমরা জমি ক্রয় করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড অফিসার সবাই সেখানে অংশগ্রহণ করেছে, যার ফলে সেনাবাহিনী অনেক সহায়তা করেছে এবং করছে। ডক্টর ইউনূস চুরি করে নিয়ে গেছে এই আন্দোলনটা, চুরি করেছে ডক্টর ইউনূস, নিজেও জানে না। ওনার নোবেলের ব্রেইন আছে, প্রাপ্য সেটা তো করা উচিত ছিল। হ্যাঁ, ওনার নোবেলের ব্রেইন আছে, এর বাইরে কিচ্ছু বুঝে না। সন্ত্রাসী এর মাঝখানে মিছিলে ঢুকেছে। কারণ আমি বহুবার ব্যাখ্যা করেছি যে ভারত প্রচুর টাকা ইনভেস্ট করছে এবং আওয়ামী লীগ যে পরিমাণ টাকা, বাংলাদেশের জনগণের টাকা বিলিয়ন্স অফ ডলার্স, $250 বিলিয়ন বহুবার গত 5 বছর ধরে এই ফিগারটা আমি দিয়েছি। তারপরে তো এই অস্ত্রগুলা ছাত্রদের উপর ব্যবহার করা অস্ত্রগুলাই শুধু সামান্য অস্ত্র। ভারত যে অস্ত্রের ভান্ডার বাংলাদেশের নিচে তৈরি করে রেখেছে হাসিনার সাথে আগামীর ভবিষ্যতের জন্য, সেই অস্ত্রের ভান্ডার সম্পূর্ণ উদ্ধার করতে কম করে হলো 2 বছর লাগবে সশস্ত্র বাহিনী আন্তরিকতার সাথে। এখন যেগুলো উদ্ধার হচ্ছে এগুলো সব নাটক, চোর ডাকাতের হাতে যেগুলো চলে না, পুরনো মরিচা পড়া এইসব অস্ত্র উদ্ধার হচ্ছে, বাজে কথা এগুলা। বাংলাদেশের যতদিন চুপ থাকবে এইসবের ধারা বন্ধ হবে না। এই পিএনজি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের উপরে তো ওনার স্যারের উপর পিএনজি দিয়েছে মাত্র, আমার উপর তো পিএনজি দিয়েছে 2020 সালে। আমার উপর পিএনজি দিয়েছে তার কারণটা কি? আমি সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। আচ্ছা বলেন, আমি চাকরিতে থাকা অবস্থায় সেই ছবি, আমার ইউনিফর্ম পরা ছবি। আর এখন কোন অবসরপ্রাপ্ত সেনা প্রধানের, ইকবাল করিম ভুইয়া, জেনারেল শফিউদ্দিন, কে নাই যার ইউনিফর্ম পরা ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে না? ওই তাদেরকে পিএনজি দেওয়া হচ্ছে। দ্বিতীয় কারণ কি ছিল? যে আমি নাকি গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে সমালোচনা করি। সেই সব গণ্যমান্য ব্যক্তিগুলো হচ্ছে চোর, খুনি, এই আয়নাঘরের খুনি, মানুষ হত্যাকারী, গণতন্ত্র হত্যাকারী, ভোট চোর, যারা এখন দেশ ছেড়ে গণহত্যা করে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা হচ্ছে সেই সব গণ্যমান্য ব্যক্তিকে প্রোটেক্ট করার জন্য আমার বিরুদ্ধে পিএনজি দিয়েছে। বহুবার রিকোয়েস্ট করার পরেও আমার পিএনজিটা গত 5 বছরেও তোলা হয় নাই, ছাড়া হয় নাই। শুধু তাই না, আমার ছোট্ট সারা বাংলাদেশে একমাত্র আমার সারা জীবনের একমাত্র সম্পদ 5 কাঠা জমি, আমার হালাল রোজগারে কেনা। আমেরিকায় ছিলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলাম, সেটা সঞ্চয়ের পয়সায় কেনা, তাও সেটা কিন্তু সেনাবাহিনীর জমি না। ওইটা হচ্ছে অবসরপ্রাপ্ত বা সেনাবাহিনীর অফিসাররা মিলে একটা সমিতি করে জলসিঁড়ি আবাসন একটা আমরা জমি ক্রয় করা হয়েছে, যেখানে সেনাবাহিনীর সার্ভিং এবং রিটায়ার্ড অফিসার সবাই সেখানে অংশগ্রহণ করেছে, যার ফলে সেনাবাহিনী অনেক সহায়তা করেছে এবং করছে। যা স্বীকার করতেই হবে, সেনাবাহিনী না হলে এটা কখনোই সম্ভব হতো না। কিন্তু সেখানে পর্যন্ত পিএনজির নামে অজুহাতে আমাকে আমার ওই জমিটা পর্যন্ত আটকে রেখেছে। রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার নামে, কিন্তু সেটা আটকে রেখেছে। দেশপ্রেমিক কিছু অফিসার বলেছে, স্যার আপনার পিএনজিটা তুলে ফেলেন, তুলে যদি আনতে পারেন তাহলে আপনার জমিটা আমরা নামজারি করে হ্যান্ড ওভার করে দিই। জেনারেল আজিজ পিএনজি করেছে, জেনারেল শফি সেটা বহাল তবিয়তে চরিত্রহীন জেনারেল শফি সেটাকে চালু রেখেছে, এবং জেনারেল ওয়াকার, আফসোস জেনারেল ওয়াকারকে আমি এত ঘনিষ্ঠভাবে চিনি, ওনার শ্বশুর শাশুড়িকেও, শ্বশুরকে এত চিনতাম এবং শাশুড়ি আমাকে এত স্নেহ করতেন, ওনাকে সবসময় একজন সহজ সরল মানুষ হিসেবে জানতাম। কিন্তু এবং আমি এটাও স্বীকার করি, বলেছি যে 5ই আগস্ট যদি জেনারেল ওয়াকার ছাড়া অন্য কোনো তেলবাজ জেনারেল থাকতো, বাংলাদেশের লাখের উপরে লাশ পড়তো। আমি ওনাকে 5 কাঠা জমি পাওয়ার জন্য আমি ওনাকে এই কথা বলছি না, কারণ আমার রেজেকের মালিক আল্লাহ। আমার রেজেক দেওয়ারও ক্ষমতা কারণ নাই, রেজেক নেওয়ারও ক্ষমতা কারণ নেই, একমাত্র আল্লাহর ক্ষমতার সম্পদ। কিন্তু এগুলোর জবাব দিতে হবে। আমি এখনো আইনের মুখোমুখি যাচ্ছি না। উনিও তুলে নেয় না, ওনারও তো রিটার্ন, মানে ওনাকে তুলে না, ওনাকে অনেকবার অ্যাপ্রোচ করা হয়েছে, যে দেলোয়ার তো দেশের জন্য এত কিছু করলো, দেশের জন্য এত বছর পরিশ্রম করলো, নিজের ভাই বোন সবাইকে বিপদে ফেলে 13টা বছর দেশে যেতে পারি নাই, আমার কি দেশে যাওয়ার ইচ্ছা করে না? আমি তো আমেরিকায় বিশাল আরামের জীবন ছেড়ে তো আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম, বাংলাদেশের আইটিতে কন্ট্রিবিউট করার জন্য, বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবদান রাখার জন্য। সেই বাংলাদেশকে আমি আনন্দে আবার চলে আসতাম, ছাড়তাম এখানে? আমার নিজের ব্যবসা সবকিছু ছেড়ে আমি এখানে চলে এসেছি। সুতরাং বাংলাদেশ ছাড়ার জন্য তো আমি আমেরিকা ছেড়ে আমি বাংলাদেশে চলে যাই নাই। কই আজকে ডক্টর ইউনূস কি কোনো একটা পদক্ষেপ নিয়েছে
যে বাংলাদেশে সবার আগে একমাত্র সেনাবাহিনী অফিসার যে মিডিয়া যুদ্ধ শুরু করেছিল হাসিনার বিরুদ্ধে, ডক্টর ইউনূস বা তার কোনো উপদেষ্টা কি কোনো পদক্ষেপ নিয়েছে? নাই। আফসোস, একটা অকৃতজ্ঞ জাতি, রক্তে রক্তে অকৃতজ্ঞতা, এই জন্য এই দেশে বীরের জন্ম হয় না। এখন তো মানে এই এই আন্দোলনটাই তো হাইজ্যাক হয়ে গেছে, কেউ সবাই ডক্টর ইউনূস চুরি করে নিয়ে গেছে এই আন্দোলনটা, এই বিপ্লবটা চুরি করেছে ডক্টর ইউনূস। উনি নিজেও জানে না। ওনার নোবেলের ব্রেইন আছে, প্রাপ্য সেটা তো করা উচিত ছিল। হ্যাঁ, ওনার নোবেলের ব্রেইন আছে, এর বাইরে কিচ্ছু বুঝে না। যদি সামান্যতম টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কোনো ব্রেইন থাকতো, তাহলে হাসিনার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে জেনারেল ফেরদৌসকে ওনার সামরিক সচিব হয়ে ওনার পাশে বসে থাকে? ওনার কিসের ক্ষমতা? এতবার ব্যাখ্যা করেছি যে আপনি যে মিটিং করছেন, যে গোপন আলোচনা করছেন, সামরিক সচিব সারাক্ষণ থাকে উপদেষ্টার সাথে। যে কোনো সামরিক সচিব, সেটা প্রধানমন্ত্রীর হোক, রাষ্ট্রপতির হোক, অথবা প্রধান উপদেষ্টার হোক, সামরিক সচিব ছায়ার মতো পাশে থাকে। সে সবকিছু ফার্স্ট হ্যান্ড জানছে এবং জেনে সেটা ভারতে পাচার করে দিচ্ছে। হি হ্যাজ নো লয়ালটি হোয়াটসএভার। কারণ এরাই দেশের বিরুদ্ধে কাজ করেছে, দেশদ্রোহিতা করেছে। কারণ আপনারা যারা কাজ করেছেন তাদেরকে আমাদের পিএনজি করে বাইরে ফেলে রেখেছে, যেন আমরা, তাদের ভয় হচ্ছে যে আমরা বোধহয়, কিন্তু তারা বুঝতে পারছে না অকৃতজ্ঞ এই সশস্ত্র বাহিনী না, সশস্ত্র বাহিনীর কিছু অফিসাররা এরা বুঝতে পারছে না যে হাসিনার হাত থেকে এবং ভারতের হাত থেকে শুধু বাংলাদেশকেই না, এই সশস্ত্র বাহিনীকেও রক্ষা করেছি। এই সশস্ত্র বাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত প্রত্যেকটা অফিসার, সৈনিক, সকলের পরিবারকেও রক্ষা করেছি এই ভারতের বুটের পায়ের নিচে থেকে। ছাত্ররা বা যারাই শহীদ জিয়া রহমানকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে মিছিল করেছে, তাদের না আছে বুদ্ধি, না আছে বিবেক, না আছে জ্ঞান। এর মাঝখানে অনেক ছাত্রলীগ সন্ত্রাসী এর মাঝখানে মিছিলে ঢুকেছে। কারণ আমি বহুবার ব্যাখ্যা করেছি যে ভারত প্রচুর টাকা ইনভেস্ট করছে এবং আওয়ামী লীগ যে পরিমাণ টাকা, বাংলাদেশের জনগণের টাকা, বিলিয়ন্স অফ ডলার্স, $250 বিলিয়ন, বহুবার গত 5 বছর ধরে এই ফিগারটা আমি দিয়েছি, চুরি করেছে। এই টাকা শুধুমাত্র তারা আরাম আয়েশের জন্য চুরি করে নেই, এই টাকাটা চুরি করেছে আবার ফর রি ইনভেস্টমেন্ট। যে তাদের এই 16 বছরের দস্যুর জীবিকা থেকে যে উপর চুরিটা করেছে, এই চুরির টাকাটাকেই আবার ক্ষমতাকে দীর্ঘায়িত করবা, এমন একটা খারাপ সময় যদি আসে, কখনো দিন পাল্টে যায়, যেটা এখন হয়েছে, সেই দিন পাল্টাতে আবার ব্যবহার করবে। তাই হচ্ছে। এর মাঝখানে বহু সন্ত্রাসী লীগের ছেলে পেলে ঢুকে গেছে, অনেক ছাত্রদেরকে পয়সা দেওয়া হচ্ছে এইসব মিছিল করার জন্য। আর নয়তো আপনি আমাকে বলেন, কোন বিবেকে যারা নতুন প্রজন্মের ছেলেপেলেরা, যারা এনসিপির ছেলেপেলে যারা আছে, যারা সত্যিকার অর্থে এই জুলাই আগস্ট বিপ্লবে 24-এ নেমেছিল জীবন বাজি রেখে, তারা কোন দুঃখে জিয়াউর রহমানকে গালি দিবে? কারণ তারা তো জানে বাংলাদেশের অত্যাচারী দস্যু মুজিবের পরে জিয়াউর রহমানই দেশের একমাত্র চালিকা শক্তি ছিল, এবং ভারত যদি তাকে হত্যা না করত, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই সিঙ্গাপুর হয়ে যেত। কিন্তু আফসোস, স্বল্প জীবন, ক্ষণস্থায়ী জীবন নিয়ে ক্ষণস্থায়ী শাসন এবং কি বলে প্রেসিডেন্টের দায়িত্ব উনি পালন করেছেন, তার মাঝখানে উনি ম্যাজিক দেখিয়েছিলেন। আমি যা শহীদ জিয়া রহমানকে নিয়ে বলছি, তার সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। কারণ সেই শহীদ জিয়া রহমানের বিএনপি এখন আর নাই। ওনার নীতি এই বর্তমান বিএনপির ছেলেপেলেরা এবং নেতারাই সব গিলে খেয়ে ফেলেছে, শেষ করে দিয়েছে বহু বছর আগে। সেখানে আমি বেগম জিয়া মুরব্বী মানুষ, ওনাকে নেমে সমালোচনা করতে চাই না, উনি অনেক সাফার করেছেন, কিন্তু অনেক জায়গায় অনেক দুর্বলতা ছিল, এখনো যেসব দুর্বলতা আছে। তারেক রহমান লন্ডনে বসে লন্ডনে বসে উনি নিজেও জানেন যে বাংলাদেশের রাজনীতি উনি চালাতে পারছেন না, কারণ বিএনপি ওনার হাতে নাই। বিএনপি চলে গেছে ইতিমধ্যে ভারতের পোষা বিএনপি নেতাদের হাতে, তারাই চালাচ্ছে। এবং তারা কিন্তু দেখেও না দেখার ভান করে চাঁদাবাজি, গুন্ডামি, খুন সব করতে দিচ্ছে। কারণ এগুলো যত হচ্ছে, তারেক রহমানের বদনাম হচ্ছে এবং শহীদ জিয়া পরিবারের বদনাম হচ্ছে।